আমি মহেশ্বরবাবু বলছি। আজকে ক্লাস 12-এর হিস্ট্রি আমরা থার্ড চ্যাপ্টার থেকে আলোচনা করব। তা আজকের যে টপিক সেটা হচ্ছে অবশিল্পায়নের কারণ, ফলাফল, এবং সেই সঙ্গে আমরা আরেকটা প্রশ্ন আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের সদর্থক প্রভাব বা সুফলগুলো কী কী, এবং নেতিবাচক প্রভাব বা কুফলগুলো কী কী। তা তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, প্রয়োজনীয় পয়েন্টগুলো নোট করবে। তা আমরা আজকে ঔপনিবেশিক আমলে ভারতের অবশিল্পায়নের বিভিন্ন কারণগুলো আলোচনা করার আগে প্রথমেই আমরা আলোচনা করব যে অবশিল্পায়ন বলতে কী বোঝায়। তোমরা মন দিয়ে শুনবে। না, অবশিল্পায়নের আক্ষরিক অর্থ হলো শিল্পের অবনমন বা অধোগতি। অবশিল্পায়নের আক্ষরিক অর্থ হলো শিল্পের অবনমন বা অধোগতি। অবশিল্পায়ন বলতে শিল্প স্থাপনের ঠিক বিপরীত বা প্রতিকূল অবস্থাকেও বোঝানো যায়। আবার চিরাচরিত শিল্প কারখানার ধ্বংসও অবশিল্পায়ন নামে আখ্যায়িত হয়ে থাকে। তা অষ্টাদশ শতকে ঔপনিবেশিক শক্তির সুপরিকল্পিত অর্থনৈতিক গতিবিধির পরিণামে বাংলা তথা ভারতের প্রচলিত কুটির শিল্পগুলির যে অবক্ষয় ঘটেছিল, ঔপনিবেশিক ভারতের ইতিহাসে তা অবশিল্পায়ন নামে পরিচিত। যেসব জাতীয়তাবাদী নেতা তথা ঐতিহাসিক অষ্টাদশ শতকের ভারতীয় শিল্পের অবনমনের কথা বলেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে, রজনীপাল দত্ত, বিপানচন্দ্র, অমিয় বাগচি প্রমুখ। এদের নামগুলো তোমাদের মাথায় রাখতে হবে। যে ভারতীয় শিল্পের অবনমনের কথা যারা বলেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে, রজনীপাল দত্ত, বিপানচন্দ্র, অমিয় বাগচি প্রমুখ। মার্কিন গবেষক মরিস অষ্টাদশ শতকে ভারতের অবশিল্পায়নের এই ধারণাকে মিথ বা কল্পকাহিনী বলে মনে করেছেন। তার মতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সস্তা ব্রিটিশ পণ্যের আমদানি ভারতে বৃদ্ধি পেয়েছিল, যার ফলে ভারতীয় পণ্যের বাজার সংকুচিত হয়েছিল। শিল্পের ধ্বংস বা অবশিল্পায়ন এদেশে ঘটেনি। এই পরিপ্রেক্ষিতে অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য অবশিল্পায়নের একটি নতুন তত্ত্ব তুলে ধরেছেন। তার মতে কোনো দেশের মোট জাতীয় আয়ের মধ্যে যদি শিল্পজাত আয়ের তুলনায় কৃষিজ আয় বৃদ্ধি পায়, কিংবা কৃষিজ আয়ের তুলনায় শিল্পজাত আয়ের পরিমাণ কমতে থাকে, তবে তাকেও অবশিল্পায়ন বা ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলে উল্লেখ করা যেতে পারে। সুতরাং অবশিল্পায়ন হলো শিল্প উৎপাদনের ক্রম অবক্ষয়। এবারে আমরা অবশিল্পায়নের কারণগুলো আলোচনা করি। কি কি কারণ আছে সেগুলো একটু দেখি, পয়েন্টগুলো তোমরা নোট করবে। প্রথম পয়েন্ট হচ্ছে ভারত থেকে ইংল্যান্ডে কাঁচামাল রপ্তানি। ইংল্যান্ডের কলকারখানায় প্রয়োজনীয় কাঁচামাল যেমন তুলো, নীল, চা, রেশম, কফি প্রভৃতি ইংল্যান্ডে পাঠাতে থাকে কোম্পানি। ফলে দেশীয় শিল্পের অবনতি দেখা দেয় কাঁচামালের প্রভাবে বা কাঁচামালের অভাবে। নাম্বার 2 হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব। ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে সেখানকার কলকারখানায় উন্নত মানের অথচ সস্তা শিল্প সামগ্রী উৎপাদন শুরু হয়। এই উন্নত মানের সস্তা শিল্প সামগ্রী ভারত ও বিশ্বের বাজার দখল করে ফেলে। এর ফলে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটে। ডক্টর রমেশচন্দ্র দত্ত বলেছেন, দ্য ইনভেনশন অফ পাওয়ার লুম ইন ইউরোপ কমপ্লিটেড দ্য ডিক্লাইন অফ দ্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ ইউরোপের পাওয়ারলুম আবিষ্কার ভারতীয় শিল্পের অবনতিকে সম্পূর্ণ করেছিল। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে অসম শুল্ক নীতি আরোপ। কোম্পানি যেখানে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পেয়েছিল, সেখানে দেশীয় শিল্পজাত পণ্যের উপর অত্যধিক শুল্ক আরোপ করা হয়। মসলিন ও ক্যালিকো বস্ত্রের উপর 18%,
আমদানি শুল্ক আরোপ করা হয় 1797 খ্রিস্টাব্দে। 1823 খ্রিস্টাব্দ নাগাদ তার পরিমাণ হয় 37.5%। এইভাবে ক্রমাগত বেড়ে একসময় তা হয়ে দাঁড়ায় 60% এবং 67.5%। এই অসম শুল্ক নীতির ফলে ভারতীয় শিল্প পিছিয়ে পড়তে থাকে। নাম্বার 4 পয়েন্ট হচ্ছে অবাধ বাণিজ্য নীতির প্রভাব। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকারের অবসান ঘটে। গৃহীত হয় অবাধ বাণিজ্য নীতি এবং সমস্ত ইংরেজ বণিকদের জন্য ভারতে বাণিজ্য করার দরজা খুলে যায়। এর ফলে ইংল্যান্ডের পণ্য সামগ্রী ভারতের বাজারে ছেয়ে যায়। বিদেশি পণ্যের সঙ্গে দেশীয় পণ্যের বাজার প্রতিযোগিতায় পেরে ওঠে না এবং ভারতীয় বস্ত্র শিল্পের সর্বনাশ ঘটে। অবশিল্পায়নের পঞ্চম কারণ বা 5 নম্বর কারণটা হচ্ছে নির্যাতন ও বঞ্চনা। ঔপনিবেশিক শাসনকালে দাদন প্রথা ও কমিশন প্রথা প্রভৃতির মাধ্যমে ব্রিটিশ সরকারের শোষণ, নির্যাতন এবং বঞ্চনায় দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়। কোম্পানির কর্মচারীরা দেশীয় তাঁতিদের অগ্রিম দাদন নিতে বাধ্য করত। প্রয়োজনে ভয় দেখিয়ে সুতি বস্ত্র বুনতে বাধ্য করত ইংরেজদের জন্য। উইলিয়াম বোল্টস এর মতে অকল্পনীয়ভাবে তাঁতিদের ঠকানো হতো। কোম্পানির রেসিডেন্ট মিস্টার বেচার 1787 খ্রিস্টাব্দে লিখেছেন, আমাদের অপশাসনের ফলে 20 বছরের মধ্যে দেশের বহু অংশ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে যথেষ্ট মূলধনের অভাব। দীর্ঘদিন ধরে ইংরেজ কোম্পানি এদেশের অর্থ সম্পদ শোষণ করে ইংল্যান্ডে পাঠাতে থাকে। এর ফলে ভারতের দারিদ্রতা বৃদ্ধি পায় এবং মূলধনের দিক থেকে দেশীয় শিল্প হীনবল হয়ে পড়ে। মূলধনের অভাবের কারণেও দেশীয় শিল্পের অবনতি ঘটে। নাম্বার 7 হচ্ছে ভারতীয় শিল্পের পৃষ্ঠপোষক ও ক্রেতার অভাব। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রসারের ফলে দেশীয় রাজন্যবর্গের ও রাজকর্মচারীদের পতন ঘটে। ফলে ভারতীয় শিল্পে পৃষ্ঠপোষক ও ক্রেতার অভাব দেখা দেয়। অবশিল্পায়নের 8 নম্বর কারণ হচ্ছে বিদেশি পণ্যের ব্যবহার ও কারিগরি অনুন্নয়ন। ভারতে মধ্যবিত্ত শ্রেণী বিদেশি পণ্যের প্রতি অধিক আকৃষ্ট হয় এবং দেশীয় শিল্পের কারিগরি ক্ষেত্রে কোনো রকম উন্নয়ন না ঘটার কারণে দেশীয় শিল্প ধ্বংসের মুখে পতিত হয়। আর অন্যান্য কারণের মধ্যে আমরা বলতে পারি যে ভারতের অবশিল্পায়নের ক্ষেত্রে আরও কয়েকটি কারণ ইন্ধন যোগায়, যেমন দেশের রাজনৈতিক বিশৃঙ্খলা, কোম্পানির গোমস্তাদের অত্যাচার, স্বাধীন শিল্প সংস্থার অনুপস্থিতি ইত্যাদি। অবশিল্পায়নের ফলে কেবল সুতিবস্ত্র শিল্পই নয়, বিভিন্ন দেশীয় শিল্প বিনষ্ট ও লুপ্ত হয়। এর ফলে ভারতে নেমে আসে সর্বগ্রাসী হতাশার অন্ধকার। দুর্ভিক্ষ মহামারী দেখা দেয় দেশের বিভিন্ন অঞ্চলে। ভারতের অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে এই অবশিল্পায়ন। এবারে আমরা আলোচনা করব যে ভারতের ঔপনিবেশিক অর্থনীতিতে অবশিল্পায়নের ফলাফল কি হয়েছিল, অর্থাৎ সদর্থক প্রভাব বা সুফল এবং নেতিবাচক প্রভাব বা কুফলগুলো। অবশিল্পায়নের ফলাফলগুলো আমরা এবারে আলোচনা করব। পয়েন্টগুলো তোমরা নোট করে নেবে। নাম্বার 1 হচ্ছে কর্মহীনতা। অবশিল্পায়নের ফলে দেশীয় হস্তশিল্পী এবং কারিগরেরা কর্মহীন হয়ে পড়ে। ফলে দেশে দেখা দেয় তীব্র বেকার সমস্যা। নরেন্দ্র কৃষ্ণ সিংহ প্রদত্ত তথ্য অনুযায়ী শুধুমাত্র বাংলায় বেকারের সংখ্যা হয়ে দাঁড়ায় প্রায় 10 লক্ষ। নাম্বার 2, কৃষির উপর চাপ বৃদ্ধি। শিল্পী ও কারিগরেরা কর্মচ্যুত হয়ে জমির উপরে নির্ভরশীল হয়ে পড়ে। কৃষির উপরে নির্ভর হয়ে পড়ে না, শিল্পী এবং কারিগররা কর্মচ্যুত হয়ে জমির উপর নির্ভরশীল হয়ে পড়ে। এইভাবে কৃষিকাজে নিযুক্ত হওয়ার কারণে কৃষির উপর চাপ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। 3 নম্বর হচ্ছে কাঁচামাল রপ্তানি। 3 নম্বর ফলের মধ্যে আমরা উল্লেখ করতে পারি কাঁচামাল রপ্তানি। অবশিল্পায়ন ভারতকে
নিছক কাঁচামাল রপ্তানিকারক এক দেশে পরিণত করেছিল। ইংরেজ বণিকরা ভারত থেকে ইংল্যান্ডে কাঁচা রেশম, তুলো, নীল, চা, রবার প্রভৃতির ঢালাও রপ্তানি শুরু করে। ইংরেজ বণিক সম্প্রদায় ও ইংরেজ সরকারের স্বার্থে বিপুল পরিমাণে কাঁচামাল উৎপাদন করতে গিয়ে ভারতীয়দের কৃষির উপর নির্ভরতা উত্তরোত্তর বাড়তেই থাকে। 4 নম্বর হচ্ছে শহরগুলির জনবহুল অঞ্চলে পরিণত হওয়া। অবশিল্পের ফলে ঢাকা, মুর্শিদাবাদ, সুরাট প্রভৃতি ঘনবসতি ও শিল্প সমৃদ্ধ শহরগুলি জনবিরল অঞ্চলে পরিণত হয়। কোম্পানির রেসিডেন্ট মিস্টার বেচার বলেছেন, আমাদের শাসনের ফলে 20 বছরের মধ্যে দেশের বহু অংশ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। অবশিল্পায়নের 5 নম্বর ফলাফল হচ্ছে ভারতীয় গ্রামীণ অর্থনীতিতে ভাঙন। ভারতীয় গ্রামীণ অর্থনীতিতে ভাঙন ধরেছিল অবশিল্পায়নের ফলে। গ্রামগুলিতে দেখা দেয় দারিদ্রতার হাহাকার। এই দারিদ্র্যের কারণে গ্রামগুলিতে তীব্র আকার ধারণ করে অর্থনৈতিক সমস্যা। কৃষির মরশুম ছাড়া অন্য সময়ে মানুষ কোনো কাজ না পাওয়ার ফলে আয়ের গড় কমতে থাকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সমাজের দারিদ্র্য বৃদ্ধি। অবশিল্পায়নের ফলে কি হয়েছে না, দেশীয় শিল্পের ধ্বংসের সঙ্গে সঙ্গে ভারতের অর্থনীতিও ধ্বংস হয়ে পড়ে। ভারত পরিণত হয় দরিদ্র দেশে। এই দারিদ্র্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। 7 নম্বর হচ্ছে সূক্ষ্ম ও শৌখিন শিল্পের অপমৃত্যু। ইংরেজ কোম্পানি দেশের সাম্রাজ্য বিস্তারের ফলে দেশীয় রাজ্যগুলি দখল করে নেয়। দেশীয় রাজ্যগুলিকে কোম্পানি পরিণত করে বিদেশি পণ্যের বাজারে। এই বাজারগুলিতে সূক্ষ্ম ও শৌখিন শিল্প স্থান না পাওয়ায় এগুলির অপমৃত্যু ঘটে। অবশিল্পায়নের 8 নম্বর ফলাফলটা হচ্ছে ভারতে বিলাতি পণ্যের আমদানি। ভারতে বিলাতি পণ্যের আমদানিতে দেশীয় পণ্যের বাজার মার খেয়ে যায়, ফলে দেশীয় শিল্পগুলি ধ্বংস হয়। তা অবশিল্পায়নের ফলে কেবলমাত্র সুতিবস্ত্র শিল্পই নয়, বিভিন্ন দেশীয় শিল্পে ধ্বংস সাধন হয়। অবশিল্পায়ন ভারতকে ইংল্যান্ডের কারখানার কাঁচামালের যোগান এবং ইংল্যান্ডের উৎপন্ন পণ্য সামগ্রীর বাজারে রূপান্তরিত করে। তবে ডেভিড মরিস মনে করেন, অবশিল্পায়নের সম্পর্কে যে ধারণা জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ প্রচার করেন তা এক অলীক কল্পনা বা মিথ। কিন্তু অবশিল্পায়নকে একটি বাস্তব ঘটনা বলে মনে করেন ডক্টর বিপানচন্দ্র, ডক্টর সব্যসাচী ভট্টাচার্য, ডক্টর তপন রায়চৌধুরী এবং ডক্টর অমিয় বাগচি। আমরা এর পরে আলোচনা করব 2 নম্বর কোশ্চেন, ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের সুফল এবং কুফলগুলি। ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের সুফল এবং কুফলগুলো কি কি? না, আমরা জানি যে 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি ভারতের সর্বপ্রথম রেলপথের প্রতিষ্ঠা করে। সালটা মাথায় রাখবে, 1853 খ্রিস্টাব্দে। কার আমলে? লর্ড ডালহৌসির আমলে। কোম্পানির নাম কি ছিল? না, গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি। তারাই ভারতের সর্বপ্রথম রেলপথ প্রতিষ্ঠার কাজ করে। তাই লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনকও বলা হয়। বোম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল পথে রেল যোগাযোগ স্থাপিত হয় প্রথম। কোথা থেকে? না, বোম্বাই থেকে থানে পর্যন্ত। কতটা রাস্তা? 21 মাইল পথে প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়। তা প্রথমে আমরা দেখব এর সুফলগুলো বা সদর্থক প্রভাবগুলো কি ছিল। না, ভারতের ঔপনিবেশিক অর্থনীতিতে রেলপথ নির্মাণের গভীর এবং সুদূর প্রসারী প্রভাব লক্ষ্য করা যায়। ডক্টর বিমানচন্দ্রের মত অনুসারে রেলপথ নির্মাণ ভারতীয় জনজীবন, ভারতীয় সংস্কৃতি ও অর্থনীতির উপর এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত করেছিল। না, ডক্টর বিপানচন্দ্রের মতে কি তাহলে? দ্য কনস্ট্রাকশন অফ রেলওয়েজ হ্যাড a revolutionary impact on the life, culture
অ্যান্ড ইকোনমি অব দ্য ইন্ডিয়ান পিপল। অর্থাৎ রেলপথ নির্মাণ ভারতীয় জনজীবন, ভারতীয় সংস্কৃতি ও অর্থনীতির উপরে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত করেছে। এবারে সুফলগুলোর পয়েন্টগুলো বলছি এক এক করে, তোমরা পয়েন্টগুলো নোট করতে পারো। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কার্যকর প্রশাসন ব্যবস্থা। ভারতের রেলপথের বিস্তারের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়, ফলে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে এক কার্যকর ও তৎপর প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়। ব্রিটিশ শাসনের ভিত এর ফলে আরও শক্ত হয়। নাম্বার 2 সুফল হচ্ছে পরিবহন ব্যবস্থার উন্নতি। রেলই ছিল সে যুগের পরিবহনের একমাত্র আধুনিক এবং উন্নত উপায়। তার আগের স্থলপথে বিভিন্ন যান, জলপথে নৌকা প্রভৃতি পরিবহনের উপায় হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু সেগুলিতে ব্যয় হতো বেশি, বিপদ আপদের সম্ভাবনা থাকতো বেশি এবং সময়েরও অপব্যয় হতো। তা ভারতের রেলপথ স্থাপনের পর জনগণের যাতায়াত, পণ্য চলাচল ইত্যাদি ব্যাপার অনেক সহজ এবং সুবিধাজনক হয়ে ওঠে। সুফলের নাম্বার 3 পয়েন্ট হচ্ছে আমদানি ও রপ্তানি বৃদ্ধি। ইংল্যান্ডের কলকারখানায় উৎপাদিত শিল্পপণ্য যেমন কাপড়, সুতো প্রভৃতি ভারতের বন্দরগুলি থেকে রেল যোগাযোগের মাধ্যমে সহজেই দেশের বিভিন্ন বাজারে চলে আসে। ভারতে আমদানির পরিমাণ 1862 থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে বৃদ্ধি পেয়েছে প্রায় 3 গুণ। রেলের মাধ্যমে স্বল্প ব্যয়ে মালপত্র পরিবহন করা সম্ভব হতো। বন্দরগুলিতে ভারতের পণ্য সামগ্রী যেমন গম, চাল, চা, পাট, তুলো, মশলা সহজেই আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হয়। 1928 খ্রিস্টাব্দের মধ্যে রপ্তানি বাণিজ্য 2.5 গুণ বৃদ্ধি পায়। ঐতিহাসিক থর্নটন তাই বলেন যে রেলপথ দিয়ে ভারতের সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়, অপরদিকে বিলাতি পণ্যে বাজার ছেয়ে যায়। সুফলের নাম্বার 4 পয়েন্ট হচ্ছে শিল্প স্থাপন। কার্ল মার্কস বলেছিলেন যে দ্য রেলওয়ে সিস্টেম উইল বিকাম ইন ইন্ডিয়া ট্রুলি দ্য ফোররানার অফ মডার্ন ইন্ডাস্ট্রি। অর্থাৎ রেল ব্যবস্থা ভারতে আধুনিক শিল্প স্থাপনের প্রকৃত অগ্রদূত হয়ে উঠবে। রেল ব্যবস্থার ফলে কম খরচে কাঁচামালের যোগান দেওয়া সম্ভব হয়। এছাড়া উৎপাদিত পণ্য বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়াও সহজ হয় রেল পরিবহনের মাধ্যমে। সব মিলিয়ে রেলের মতো আধুনিক পরিবহন ব্যবস্থার সাহায্যে লৌহ, ইস্পাত, কয়লা প্রভৃতি আধুনিক শিল্পের বিকাশ সম্ভবপর হয়। ব্রিটিশ পুঁজিপতিরা ভারতের শিল্প কলকারখানা গড়ে তুলতে আগ্রহী হয়। সুফলের নাম্বার 5 পয়েন্টটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি। রেলপথের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ বাজারগুলির মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। রেলপথের মাধ্যমে কি হলো না, ভারতের অভ্যন্তরীণ বাজারগুলির মধ্যে যোগাযোগ স্থাপিত হয় এবং এক অঞ্চলের পণ্য অন্য অঞ্চলে সহজেই সরবরাহ করা সম্ভব হয়। ফলে মূল্য স্তরে আঞ্চলিক যে বৈষম্য সেটা হ্রাস পায় এবং দেশের অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি পায়। সুফলের মধ্যে 6 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষির উন্নতি। ভারতে আগে কৃষি উৎপাদন ছিল আঞ্চলিক প্রয়োজন ভিত্তিক। রেলপথ স্থাপনের পর দেখা যায় কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হয়। ফলে আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের চাহিদা বৃদ্ধি পেলে কৃষকরা আগ্রহী হয়ে ওঠে সেই পণ্য উৎপাদনে। আন্তর্জাতিক বাজারে বেশি মূল্য পাওয়ায় কৃষকরা বাণিজ্যিক স্তরে পণ্য উৎপাদন করতে শুরু করে। সুফলের 7 নম্বর পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের অনুপ্রবেশ। রেলপথের সম্প্রসারণের ফলে একদিকে যেমন ব্রিটিশ পণ্য ভারতের বাজারে অবাধে দ্রুত প্রবেশ করার সুযোগ পায়, তেমনি অন্যদিকে ভারতীয় কৃষিজাত পণ্য সামগ্রী ও কুটির শিল্পজাত দ্রব্যাদি আন্তর্জাতিক বাজারে অনুপ্রবেশের সুযোগ লাভ করে। ফলে আন্তর্জাতিক বাজার দখলের তাগিদে ভারতীয় পণ্যের উৎপাদন আরও বৃদ্ধি পায়। সুফলের 8 নম্বর পয়েন্টটা কি না, কর্মসংস্থানের সুযোগ। রেলপথ স্থাপনের কর্মকাণ্ড
ভারতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। রেলপথ নির্মাণের কাজে বহু মানুষ নিযুক্ত হয়। এদের মধ্যে ভূমিহীন কৃষকরাও আদর্শ শ্রমিক হিসেবে জায়গা করে নেয়। 1895 খ্রিস্টাব্দে রেলে নিযুক্ত কর্মীর সংখ্যা ছিল প্রায় 3 লক্ষের কাছাকাছি। সুফলের লাস্ট পয়েন্ট অর্থাৎ 9 নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় ঐক্য ও জাতীয়তাবোধ বৃদ্ধি। ভারতবর্ষে নানা সম্প্রদায়ের মানুষ বাস করে, নানা ধর্মের, নানা জাতপাতের মানুষের দেশ। রেলের সম্প্রসারণের মাধ্যমে ভারতীয়দের এই বিভিন্নতার মধ্যে যোগাযোগ ও ঐক্য স্থাপিত হয়। নানা প্রান্তের মানুষের মধ্যে মতামত আদান প্রদানের ও ভাব বিনিময়ের সুযোগ ঘটে। ফলে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ সঞ্চারিত হওয়ার অবকাশ তৈরি হয়। জাতীয় আন্দোলনগুলি জোরদার হয়ে ওঠে। ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সরকার স্বার্থপ্রণোদিতভাবে রেলপথ স্থাপন করলেও, অর্থাৎ নিজের প্রয়োজনে রেলপথ স্থাপন করলেও, বহু ক্ষেত্রে ভারতীয় সমাজ ও অর্থনীতি এর সুফল ভোগ করেছিল। দ্রুত যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা এবং রেল যুগে ডাক ব্যবস্থার উন্নতির ফলে সরকারি ও সামরিক কার্যাবলীর রূপায়ণ সহজ হয়েছিল। রেল ব্যবস্থায় ভারতীয় গ্রামীণ জীবনধারাকে আন্তর্জাতিকতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। এরপরে আমরা দেখব ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের কুফল বা নেতিবাচক প্রভাবগুলো কী কী। রেলওয়ে ভারতবর্ষের আধুনিক শিল্পের অগ্রদূত হবে বলে কার্ল মার্কস আশা করেছিলেন, যা কিন্তু বাস্তবায়িত হয়নি। ড্যানিয়েল থার্নার, ডক্টর রজতকান্ত রায় প্রমুখ মনে করেছিলেন যে রেলওয়ে পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতবর্ষের শিল্পায়নের পথ প্রশস্ত করতে পারেনি। ইরফান হাবিব তার একটি প্রবন্ধে বলেছেন যে পশ্চিম ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শিল্প বিপ্লবের অনুঘটক হওয়ার পরিবর্তে ভারতবর্ষে রেলপথ সামগ্রিক ও ঔপনিবেশিকরণের অনুঘটক হিসেবে কাজ করেছে। রেলওয়ে লাইনের প্রবর্তনের প্রক্রিয়া ভারতবর্ষের পক্ষে ক্ষতিকারক হয়েছে, তা ঐতিহাসিক রজতকান্ত রায় তার সম্পাদিত গ্রন্থ এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া 1800 to 1947 এর ভূমিকায় আলোচনা করেছেন। ভারতের রেলপথ নির্মাণের ক্ষতিকর দিকগুলি নিয়ে সমালোচনা করেছেন বহু গণ্যমান্য ব্যক্তি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দাদাভাই নৌরোজি, পিভি যোশী, রমেশচন্দ্র দত্ত, বালগঙ্গাধর তিলক, জি.এস. আয়ার প্রমুখ জাতীয়তাবাদী নেতা। এবং ঐতিহাসিক রজতকান্ত রায়, ডক্টর সুমিত সরকার, ডক্টর সব্যসাচী ভট্টাচার্য ছাড়াও মার্কিন ঐতিহাসিক বুকানন, জেমস ম্যাকফারসন এবং আরও অনেকে সমালোচনা করেছে। ঔপনিবেশিক বাণিজ্যের স্বার্থে প্রবর্তন। রেলপথগুলিতে নির্দিষ্ট পরিমাণ পণ্য সামগ্রী বোম্বের বন্দর পর্যন্ত পরিবহনের জন্য পণ্য সামগ্রীর ভাড়া অত্যন্ত কম নেওয়া হতো। কিন্তু ভারতে রেলপথ নির্মাণের নেতিবাচক প্রভাব বা কুফলগুলো আমরা এবারে পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি। নাম্বার 1 হচ্ছে ভারতীয় কুটির শিল্পের অবক্ষয়। ইংল্যান্ডে কলকারখানায় উৎপন্ন সস্তা ও চটকদার কাপড় ও অন্যান্য পণ্য সামগ্রী রেল পরিবহনের মাধ্যমে ভারতের বাজার কবজা করে নেয়। এইসব পণ্য সামগ্রীর সঙ্গে আমাদের দেশি পণ্য স্বাভাবিকভাবেই পাল্লা দিতে পারে না। ফলস্বরূপ ভারতীয় কুটির শিল্প তথা দেশীয় বাণিজ্য ভীষণভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়। নাম্বার 2, দেশের সম্পদের অপচয়। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পরে ব্রিটিশ সরকার ভারতের রেল নির্মাণের কাজে ইংল্যান্ডের বেসরকারি সংস্থাগুলিকে গ্যারান্টি প্রথার মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ যোগান দেয়, তা দেশের সম্পদের অপচয় ছাড়া আর কিছুই নয়। কুফলের নাম্বার 3 পয়েন্টটা কি না, ব্রিটিশ সরকারের আধিপত্য বিস্তার। ভারতের রেলপথ বিস্তারের ফলে এদেশে ব্রিটিশ সরকারের আধিপত্যের বিস্তার ঘটে। ভারতের সর্বত্র ব্রিটিশ শাসন আরো মজবুত
ও তৎপর হয়। ভারতীয়দের তরফ থেকে যে কোনো ধরনের প্রতিরোধের ঘটনাকে দমন করতে ইংরেজ প্রশাসন সহজেই অকুস্থলে পৌঁছে যেতে পারে রেল মারফত। নাম্বার 4 পয়েন্ট হচ্ছে রেল ব্যবস্থায় ভারতীয় ও ইউরোপীয়দের মধ্যে বৈষম্য। এদেশে রেল ব্যবস্থায় ভারতীয়দের নানা ধরনের বৈষম্যের শিকার হতে হয়। ভারতীয়দের পরাধীনতা ও হীনতা এবং শ্বেতাঙ্গদের প্রভুত্ব ও মর্যাদার প্রতীক ছিল ভারতীয় রেল ব্যবস্থা। সব রকমের সুবিধা বিশিষ্ট উচ্চ শ্রেণীর রেল কামরাগুলি সংরক্ষিত থাকত শুধুমাত্র শ্বেতাঙ্গ যাত্রীদের জন্য। এমনকি মালপত্রের জন্য শ্বেতাঙ্গদের তুলনায় ভারতীয়দের বেশি ভাড়া দিতে হতো। কুফলের 5 নম্বর পয়েন্টটা কি? ভারতীয় সম্পদের ক্রমনিষ্ক্রমণ। রেলপথের মাধ্যমে ভারতের বন্দরগুলি সুগম হয়ে ওঠে, ফলে ইংল্যান্ডের বণিকদের স্বার্থে ভারত থেকে কাঁচামাল পাচার হওয়া ত্বরান্বিত হয়। নাম্বার 6 পয়েন্টটা কি? কুফলের 6 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষির ক্ষতি। ভারতের রেলপথ স্থাপনের ফলে আমরা কি দেখলাম? পরিবেশ ও কৃষি ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশ ও কৃষি ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন নদী নালার স্রোত দীর্ঘদিন ধরে রুদ্ধ রেখে সেতু নির্মাণের কাজ নদী নালাগুলির নাব্যতা নষ্ট করে ও সেগুলিতে পলি পড়ে কৃষি জমিতে সেই কাজ ব্যাহত হয়। কুফলের 7 নম্বর পয়েন্টটা কি? পরিবেশের ক্ষতি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশের ক্ষতি। ঐতিহাসিক রামচন্দ্র গুহ ও গ্যাটগিল এর মতে ভারতের রেল নির্মাণের কাজে সব থেকে বেশি ক্ষতি হয়েছিল পরিবেশের। রেলপথের স্লিপার তৈরির জন্য ও আরও নানাবিধ প্রয়োজনে প্রচুর গাছপালা কেটে ফেলা হয়। রেলপথ সম্প্রসারণের কর্মকাণ্ডে অনেক বদ্ধ জলাশয়ের সৃষ্টি হয়, যার ফলে মশার ও সেই সঙ্গে ম্যালেরিয়ারও প্রাদুর্ভাব দেখা দেয়। পয়েন্ট নাম্বার 8, কুফলের পয়েন্ট নাম্বার 8 হচ্ছে দুর্ভিক্ষের প্রকোপ। রেলপথের সুবাদে প্রচুর খাদ্যশস্য রপ্তানি হতে থাকে, ওদিকে কৃষিও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দেয় এবং রেলপথ নির্মাণের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় হওয়ার ফলে আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়াও মুশকিল হয়ে পড়ে। কুফলের 9 নম্বর পয়েন্টটা কি? ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও অর্থনীতির স্বার্থসিদ্ধি। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও অর্থনীতির স্বার্থসিদ্ধি। ভারতের রেলপথ স্থাপনের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে এদেশে আরও মজবুত করা এবং ইংল্যান্ডে ভারতের সম্পদ পাচার করা। কুফলের 10 নম্বর পয়েন্টটা কি? কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য। কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য। ভারতের রেলপথ সম্প্রসারণের উদ্যোগ প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করলেও ভারতীয়রা বঞ্চনার শিকার হয়। সেখানেও উদ্যোগের উচ্চ পদগুলিতে ভারতীয়দের স্থান প্রায় ছিল না বললেই চলে। শুধুমাত্র কম মজুরের শ্রমসাধ্য কাজগুলি ভারতীয় শ্রমিক বা ভূমিহীন কৃষকরা পেত। আর লাস্ট পয়েন্ট হচ্ছে 11 নম্বর, কর বৃদ্ধি। না, ব্রিটিশ সাম্রাজ্যবাদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সীমান্ত সংলগ্ন বেশ কিছু অঞ্চলে রেলপথের সম্প্রসারণ ঘটানো হয়, কিন্তু সেই সব রেলপথ রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল ছিল। ফলে সেই ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে জোগাড় হতো? না, প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে ভারতীয়দের উপর
অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছিল। অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছিল। তা ভারতের রেলের সূচনা, কৃষিভিত্তিক ভারতীয় অর্থনৈতিক চরিত্র বদলেরও সূচনা ঘটিয়েছিল ঠিকই। জনৈক মার্কিন ঐতিহাসিক বলেছেন, স্বনির্ভরতার যে বর্ম ভারতের গ্রামগুলিকে এতদিন রক্ষা করে এসেছিল, ইস্পাতের রেল সেই বর্ম ভেদ করে গ্রাম জীবনের রক্ত শোষণ শুরু করে দেয়। আসল কথা, রেল পরিবহন ব্যবস্থা সব উন্নত দেশের মতো ভারতে প্রচলিত হওয়ারও জরুরি ছিল। কিন্তু যেভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজ সরকার ভারতে রেলপথ স্থাপনের কাজকে রূপায়িত করে, তাতে প্রচুর গলদ ছিল, ত্রুটি ছিল, এবং তার কুফল ভুক্তভোগী হয় ভারত। তার কুফল ভুগতে হয় আমাদের ভারতবর্ষকে, আমাদের ভারতবর্ষ মতো একটা বিশাল দেশকে এবং দেশবাসীকে। আজকে আমাদের এই দুটো কোশ্চেনের আলোচনা এখানে শেষ করলাম। দ্যাটস অল।